আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ওবায়দ হকের একটি উপন্যাস তেইল্লাচোরা। বলরামপুর গ্রামে মোল্লাবাড়ির অর্ধেকটা জুড়ে ফজর আলীর বাস। তার বাপদাদার জন্ম এখানে নয়, বছর 40 আগে ফজর আলীর বাবা কসর আলী নিজ গ্রাম বালিয়াকান্দি থেকে বিতাড়িত হয়েছিল। নিজ গ্রামে তার পদবি লোকে ঠিক সানন্দে গ্রহণ করতে পারেনি। কালো অন্ধকারের মতো দেহ আর তার পেশা, এই দুয়ে মিলে তার পদবি হয়েছিল কাইল্লাচোরা। অধিক ব্যবহারের কারণে পরে তা আসল নামকে গ্রাস করে, কসর আলী বিলুপ্ত হয়। গায়ের রঙের কারণেই হোক আর চাতুরতার কারণেই হোক, নিজ পেশায় কাইল্লাচোরা ছিল দিগ্বিজয়ী। গ্রাম গ্রামান্তরে তার সুনাম কিংবা দুর্নাম ছড়িয়ে পড়েছিল। আশেপাশের 10 গ্রামে এক নামে কাইল্লাচোরাকে চিনত। গ্রামের মাতব্বর দিনরাত লোক খাইয়েও এত নাম করতে পারেনি, তার হিংসা হতেই পারে। কয়েকটা তালুকের মালিক সে, ব্রিটিশ সাহেবদের সাথে ওঠা বসা, অথচ গ্রামের মানুষ নাম বললে তাকে কিছুক্ষণ চিন্তা করে বলে, ও কাইল্লাচোরার গ্রাম। কাইল্লাচোরাকে মাথা মুড়িয়ে আলকাতরা মেখে গ্রাম থেকে তাড়িয়ে নিজের এবং গ্রামের সম্মান রক্ষা করলেন তিনি। নিজ গ্রাম ছেড়ে কাইল্লাচোরা বলরামপুরে চলে আসেন। অভাবে পড়া হাসমত মোল্লার ছাড়া বাড়ির অর্ধেকটা কিনে নিয়ে বসত শুরু করে। নিজের নাম ফিরে পায় সে, কিন্তু বেশি দিন নিজ নামে স্থায়ী হতে পারেননি। তার সুনাম, তার পদবি তাকে অনুসরণ করে। কিন্তু তাকে তাড়ানোর মতো তালুকদার বলরামপুরে ছিল না। হিন্দুস্তান পাকিস্তান আলাদা হলো, সাদা সাহেবরা দেশ ছাড়ল, কিন্তু কসর আলী নিজের পেশা ছাড়ল না। নিজ পেশাতে বহাল থেকেই তিনি মেয়ের বিয়ে দিল। পাত্র ভালো পেয়েছিল, মর্যাদায় তার থেকে উচ্চ, ডাকাত। ফজর আলী তখনও মাঠে ময়দানে খেলা করে বেড়ায়, গাছে ঢিল মারে, পুকুরের পানি ঘোলা করে। বয়স তার খুব একটা বেশি হয়নি, কৈশোরের মাঝামাঝি। কসর আলী ভাবল, 3 মেয়ের ব্যবস্থা হলো, ছেলের একটা ব্যবস্থা না করে যেতে পারলে তার সুখমৃত্যু হবে না। ছেলেকে নিজ বিদ্যা ছাড়া আর কী বা দিতে পারত সে? 3 মেয়ের বিয়ে দিয়ে অর্থ সম্পত্তি এবং বুদ্ধি বিবেচনা সমস্তই লোপ পেয়েছিল। ফজরের মা দাওয়ায় বসে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে স্বামীকে বলল, আমার পোলাটারে চোর বানাইও না। কসর আলী শীত কাটা শাবলটাকে ধার দিতে দিতে বলল, চোরের পোলা চোর হইব, জজ ব্যারিস্টার হইতো না। আমি মইরা গেলে পোলায় কি কইরা খাইব? চোরের পোলারে কাম দিব কেডা? জমি জিরাত থাকলে চাষাবাদ কইরা খাইতো, মাইয়া দিতে গিয়ে সবই তো ওই ডাকাইতের বেটাগো পেটে। এইসব যুক্তিতে চোরপত্নীর মন বুঝে না, সে কেঁদেই যায়। কসর আলী শাবর ধার করায় মন দেয়। নারীর অশ্রু আর চুলার ছাই তার কাছে একই বস্তু। কসর আলীর দীর্ঘ কর্মজীবনে কখনো ধরা পড়েনি সে। শীত কেটেছে নিঃশব্দে, আত্মবিশ্বাস বরাবরই তার তুঙ্গে। কিন্তু নিজের ছেলেকে নিয়ে যখন শীত কাটছে, কেন জানি হাতটা বারবার কেঁপে উঠছিল। আজ তো সে আফিমও খায়নি। মাটি খুঁড়তে গিয়ে টিনে আঘাত করল কসর। ভেতর থেকে খেকিয়ে উঠল কয়েকটি পুরুষ কণ্ঠ। জীবনে এই প্রথম ভয়ে পেট মুচড়ে উঠল কাইল্লাচোরার। শাবল ফেলে দৌড় পালানোর আগেই ধরা খেল। ফজর কোনো রকমে পালিয়েছে। কাইল্লাচোরার হাতে নাতে ধরা খাওয়ার খবরটা আগুনের মতো রটে গেল। হাতে শান দিয়ে আশেপাশের গ্রাম থেকে লোকজন এলো। যাদের দ্রব্য সামগ্রী চুরি গিয়েছিল তারা এসেছে কিল ঘুষি দিয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিতে। কিল ঘুষি দানে কেউ কার্পণ্য করেনি। দুপুর নাগাদ ফজর আর তার মা সেখানে পৌঁছল। ফিসফাস শব্দে মা ছেলেকে চোরের বউ, চোরের পুত সম্বোধন করে অভ্যর্থনা জানানো হলো। কসরের দেহে তখন অল্প একটু প্রাণ অবশিষ্ট আছে। যারা ক্ষতি পুষিয়ে নিয়েছে তারা ফজর আর তার মাকে দেখে আবার উৎসাহ ফিরে পেল। আরও এক দফা কাইল্লাচোরার উপর ঝাঁপিয়ে পড়ল তারা। লাভ ক্ষতির হিসেবের মধ্যেই কোনো এক সময়ে কাইল্লাচোরার প্রাণ বেরিয়ে গেল। মোল্লা মৌলবীরা কাইল্লাচোরার জানাজা পড়িয়ে জনগণের বিড়া গায়ে করতে চান না। ঘরের পাশে তালপাতার বেড়ার উপরেই মোল্লার বাড়ি। স্বয়ং হাসমত মোল্লা উপস্থিত সেখানে, কিন্তু বেড়ার এপারে এসে সদ্য প্রয়াত চোরের জানাজা পড়ানোর সাহস তার হলো না। ফজর আলীর বাল্যকালে শেখা যত সূরা পড়ে নিজের বাবাকে টেনে কবরে নামালো। নীরবে কাঁদছে তার মা। বিলাপ করার মতো বিলাসিতা এই মৃত্যুতে নেই। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিবে না, কেঁদে কেঁদে মূর্ছা গেলে মাথায় তেল পানি মাখাবে না। কসর আলী চিৎকার করে পৃথিবীতে এসেছিল, আর কাইল্লাচোরা নীরবে প্রস্থান করল। রাত খুব বেশি হয়নি, কিন্তু অমাবস্যা হওয়ার কারণে অনেক রাত মনে হয়। আকাশ ফুরে ফুরে তারা জ্বলছে।
ঝিঝিরা অবিরত ডেকে রাতটাকে আরো গভীর করে দিয়েছে। ফজর দাওয়ায় বসে গায়ে সরিষার তেল মাখছে। ফজরের ছেলে মজিদ ঘুমাচ্ছে, কিন্তু আমেনার চোখে ঘুম নেই। সে আজ ঘুমাতে পারবে না। এরকম অনেক রাত সে জেগে কাটিয়েছে, বিয়ের আগে তার বাবার জন্য, আর বিয়ের পর স্বামীর জন্য। আমেনা বিছানা ছেড়ে স্বামীর পাশে এসে বসে। ফজর তেল মাখতে মাখতেই বলে, কিছু কইবা? আমেনা চুপ করে বসে মাথা নাড়ে। কিছু বলবে না সে, বলতে পারে না। ফজর ঠিক জানে আমেনা কি বলতে চায়। তেল মাখতে মাখতেই পূর্ব পাশের কদম গাছ দুইটির দিকে নজর গেল তার। কদম গাছ দুইটির নিচেই তার বাবা এবং মায়ের কবর। কসর আলী মারা যাওয়ার পর ফজরের মা তাকে আমেনার না বলা কথাগুলোই বলেছিল। বাপ আমার, তুই যাইস না এই কামে, তোর বাপ করছে, দুনিয়ার মানুষ গাইল্লাইছে, কবরে আরো আজাব ভোগ করতেছে। ক্ষেতের কামলা যা, মাডি কাট, আমি মাসাত লাউ লাগাইছি, কুমড়া লাগামু, আমাকে দুইজনের সংসার চইলা যাইব। এই পাপের কাম করিস না বাপ, দোহাই লাগে। কিন্তু তাদের পাপের জীবন। মানুষ তাদের পাপ মনে করিয়ে দিতে কোনো কার্পণ্য করেনি। চোরের ছেলেকে কাজ করতে দেওয়ার মতো নির্বুদ্ধিতাও কেউ করেনি। উল্টো ভুইয়া সাহেব কান মলে দিলেন, মিয়া সাহেব পিঠ চাপকে দিলেন। লাউয়ের মাছে লাউ ধরে, ঘর থেকে তা পচে যায়। কুমড়োগুলো ইঁদুরে খায়, কিন্তু কেউ কিনে না। পেটে জ্বালা যখন শুরু হয় তখন আর কবরের আজাবের কথা মনে থাকে না। ছেঁড়া কাপড়ে পর্দা করা যায় না। ভাঙা ঘরে শুয়ে পুণ্যের চিন্তা আসে না। ভুইয়া মিয়ারা শুনলে অবাক হবে, রেগে যাবে, গলা খেকিয়ে বলবে, আমি বলেছি চুরি করতে। কিন্তু দায়টা তাদেরই। কসর আলী চোরের জন্ম দেয়নি, দিয়েছে এই ভুইয়া মিয়াদের মতো ভদ্র মানুষেরা। একদিন রাতে ফজর বেরিয়ে গেল। সারা রাত তার মা নির্ঘুম কাটালো। ফজর সকালে ফিরে এলো, হাতে নতুন পাটের শাড়ি, মাথায় বাঁশের ওড়া থেকে বড় মাছের আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে। সাথে বিভিন্ন খাদ্য সামগ্রী উকিঝুঁকি মারছে। খাদ্য বস্ত্রের উৎস সম্পর্কে ফজরের মা কিছু জিজ্ঞেস করেনি, সেই ক্ষমতা তার ছিল না। ফজরের বউ আমেনাও এখন কিছু জিজ্ঞেস করে না। ফজরের গাটা ঘুটঘুটে অন্ধকারেও চকচক করছে। লুঙ্গিটা কাছা মেরে পায়েও তেল লাগালো সে। একটা কাপড়ের ঝোলা শাবলটা হাতে নিয়ে বাড়ির পূর্ব দিকে কদম গাছগুলো পার হয়ে অন্ধকারে মিলিয়ে গেল সে। যাওয়ার আগে গাছ দুটোকে একবার দেখে নিল। এই কদম গাছ দুটোকে খুব বিষণ্ণ দেখায় সবসময়, এমনকি ফুল ফুটলেও। বাড়িটা এক দফা জরিপ করে নিল ফজর আলী। বেড়া দিয়ে ঘেরা দোচালা ঘর, তার পাশে গোয়াল ঘর আর রসুই ঘর। ঘরের পাশে গিয়ে কান পাতল সে, ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। কদম হোসেনের ঘর এটা। তার ছেলের বিয়ে দিয়েছে কিছুদিন আগে। নতুন বিয়ে করা ছেলেরা রাতে সহজে ঘুমোতে চান না, কিশোরীদের মতো ফিস ফিস করে কথা বলে বউয়ের সাথে। ফজর আলীর মনে মনে বলল, ঘুমা শালা ঘুমা, রংরসের কথা কাইল কইস। কিন্তু কদম হোসেনের ছেলে ফজরের মনের কথা শুনল না। সে তার বউয়ের মন বুঝতেই ব্যস্ত। ফজর ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। এই পেশায় ধৈর্যই সব থেকে বড় শক্তি। ফিসফাস করে কথা বললেও রাতের নীরবতার কারণে সবই শুনছে ফজর। কদমের ছেলে বলছে, বিয়ার দিন এত কানছিলা কেন? আমারে পছন্দ হয় নাই? তোমার মতো দাঁতলা বেটারে কার পছন্দ হইল? দাঁতের দেখছো কি, কামড় দিলে বুঝবা। হে, হেই দুঃখেই তো কানছিলাম বলেই ফিক করে হেসে উঠল। সেই হাসিতে কদম হোসেনের ঘুম ভেঙে গেল। সে বার কয়েক কৃত্রিম গলা খাকারি দিল, ফিসফিসানিও বন্ধ হয়ে গেল। ফজরের আমেনার কথা মনে হলো। বিয়ের দিন একটুও কাঁদেনি সে। সবাই ছি ছি করল, বলল, চোরের মাইয়ার দিল বহুত পাষাণ। আশ্চর্য হয়ে ফজর ভাবল, সে কোনোদিন আমেনাকে কাঁদতে দেখেনি। তার চোখে সবসময়ই একটা বেদনা ঘুরে বেড়ায়, কিন্তু তা সে বুকের মধ্যেই জমিয়ে রাখে। চোখ ফেটে কোনোদিন বের হয় না সেগুলো। বিয়ের রাতে গম্ভীর মুখে গুটি মেরে শুয়েছিল আমেনা। নতুন বউয়ের স্বভাব সুলভ ভীতি তার চোখে ছিল না। ফজর তাকে ডাকতেই সে উঠে বসেছিল। ফজরকে হতবাক করে দিয়ে সে বলেছিল, ডাকেন কেন, কাপড় খুলবেন? কদম হোসেন এবং তার ছেলে একযোগে নাক ডাকা শুরু করল। ফজরের কাছে নাক ডাকার শব্দের চেয়ে মধুর শব্দ আর কিছু নেই। শাবল দিয়ে মাটি ঘোরা শুরু করলো সে। খুব বেশি সময় লাগেনি মাটি ঘুরে ঘরের মধ্যে সংযোগ করতে।
ঘরের ভেতরের অন্ধকারের সাথে চোখগুলোকে ধাতস্থ করতে একটু সময় নিল সে। বেড়ালের মতো পা ফেলে নতুন বউয়ের যৌতুক সামগ্রী খুঁজতে লাগলো। পিতলের কলসি, সিলভারের জগ, পিকদানির মতো কিছু ধাতব সামগ্রী খুঁজে পেল। এগুলো বহন করা ভীষণ মুশকিল। এসব নিম্নবিত্ত ঘরে এর অতিরিক্ত কিছু খুঁজলেও পাওয়া যায় না। যাদের ঘরে সোনাদানা আছে তাদের ভিটে ইট দিয়ে পাকা করা, তাদের ঘরে শীত কাটা যায় না। পুরো ঘর জুড়ে নগদ টাকার কোনো সন্ধান পেল না সে। কদম হোসেন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। বাঁশের চৌকির এক প্রান্তে তার কঙ্কালসার রুগ্ন বউটি কোনো রকমে গুটিসুটি হয়ে শুয়ে আছে। কদম হোসেন এই বউটির মৃত্যুর অপেক্ষায় আছে। তাহলে আরেকটি জোয়ান মেয়ে দেখে বিয়ে করে কিছু নগদ অর্থের আমদানি করবে, সাথে জোয়ান শরীরকে ভালোই খাটিয়ে নিতে পারবে। এই বউয়ের সাথে আসা অর্থ অনেক আগেই শেষ। শরীরের শক্তিও ফুরিয়ে এসেছে। 3 ডেকচি ধান সিদ্ধ করতেই হাঁপিয়ে ওঠে। গতরে শক্তি কমার সাথে সাথে বউয়ের কদরও কমে গেছে। 3 বেলা খাবার দিয়ে এর আয়ু বৃদ্ধি করতে চান না কদম। তাই তো বউটির এমন কঙ্কাল দশা। ফজর আলী কদমের ঘরে তেমন কিছুই পেল না। এসব ঘরে টাকা পয়সা সাধারণত গোলায় রাখা হয়। ফজর গোলায় উকি দিয়ে দেখল ধানের একবারে তলানিতে, কিন্তু একটি ছোট কাঠের বক্স দেখা যাচ্ছে। ফজর আলী গোলায় নেমে বক্সটি খুলে হাবিজাবি কিছু কাগজ পেল। কিছু পিতলের চুড়ি ছিল, সেগুলোর তেমন দাম পাওয়া যাবে না। একেবারে শেষে কিছু মলিন টাকা পাওয়া গেল। অন্ধকারেও গুনে ফেলল ফজর। 15 টাকা 12 আনা। তাই নিয়ে বেরিয়ে যাওয়ার সময় কদমের পুত্রবধূর গলায় রূপোর একটি হার চোখে পড়ল। নিজের বিদ্যা কাজে লাগিয়ে সন্তর্পণে হারটা গলা থেকে খুলে নিল। বেশ ভারী আছে, 2-3 ভরি তো হবেই। কলিম ব্যাপারীর কাছে এই হারের জন্য 12 টাকা দাম হাঁকাবে চিন্তা করল ফজর। হারটি একটু কাছে থেকে দেখতেই বুঝলো রূপোর হার বটে, তবে অনেক পুরনো। বিয়ের সময় মেয়ের মা নিশ্চয়ই বাক্স থেকে খুলে দিয়েছে। তার আগেও তার মা হয়তো তাকে দিয়েছে চোখের জলে ভিজিয়ে। কত নারীর চোখের জল আর মমতা আছে এই পুরনো হারে। চোরদের এসব ভাবলে হয় না। কিন্তু ফজর কিছুতেই হারটা নিয়ে তার ক্ষুদ্র সুরঙ্গ গলে বেরিয়ে যেতে পারল না। সে হারটা আবার মেয়েটির গলায় দিতে গেল। খুলে নেওয়া বিদ্যায় ফজর আলী যত শিক্ষিত, পরিয়ে দিতে ঠিক ততটাই মূর্খ। হার ফেরত দিতে গিয়ে নতুন বধূর ঘুমই ভেঙে গেল। সাক্ষাৎ জমকে কিংবা তেলাপোকা দেখেও কোনো মেয়ে এত জোরে চিৎকার দিত না যতটা ফজর আলীকে দেখে কদম হোসেনের ছেলের বউ দিল। কদম হোসেনের ছেলে আর কিছু পারুক আর না পারুক, ঘুমাতে পারে। যেই চিৎকারে নদীর পাড়ের কবরস্থান থেকে 2-3টা মুর্দাও সম্ভবত জেগে উঠেছে, সেই চিৎকারে তার ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত ঘটল না। কিন্তু কদম হোসেনের ঘুম ভেঙে গেল। নিজের পুত্রকে গালি দিয়েই সে বিছানা থেকে লাফিয়ে উঠল। তার ধারণা তার পুত্রের কোনো কাণ্ড করেছে। কিন্তু এ ঘরে এসে বধূর দৃষ্টি অনুসরণ করে সে দেখল তেলতেলে একটা শরীর ঘরের মেঝেতে অর্ধেক গলে গিয়েছে। তড়িঘড়ি করে সে লাফ দিয়ে ফজর আলীর পা চেপে ধরে চেঁচাতে লাগলো। কিন্তু তাতে বিশেষ সুবিধা হলো না। ফজর আলী পিছলে বেরিয়ে গেল। কদম হোসেন তখন চেঁচিয়ে যাচ্ছে, তেল্লা চোরা, তেল্লা চোরা। আশেপাশের মানুষজন চুলায় হাত ঢুকিয়ে হাতে ছাই মেখে এলো তেল্লাচোরাকে ধরার জন্য। কিন্তু দৌড়ে পালাতেই তেল্লাচোরা তার বাবা কাইল্লাচোরাকেও হার মানিয়েছে। মুহূর্তেই সে গায়েব হয়ে গেল। সকাল হতে না হতেই কদম হোসেনের চুরি যাওয়া সম্পত্তির পরিমাণ বাড়তে লাগলো। 15 টাকা 12 আনা হয়ে গেল 75 টাকা। যেই রূপর হার পুত্রবধূর গলায় ছিল এবং এখনও আছে, তা হয়ে গেল সোনার হার, এবং তাও চুরি হলো। ডজনখানেক কাঁসার বাসনকোসন, 1 হালি পিতলের কলস মিলিয়ে তার বিশাল সম্পত্তি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া বস্তুর যে ফিরিস্তি সে দিচ্ছিল, তা শুনে জমিদার বাবুও মুখ লুকাবেন। কদম হোসেনের কঙ্কালসার বউ খুব কাজে এলো। শরীরে কিছু থাক বা না থাক, তার গলার ধারে কাছেও কেউ নেই। স্বামীর বর্ণিত সম্পদের সাথে আরও কিছু যোগ করে গলা উঁচিয়ে মাটিতে আছড়ে আছড়ে বিলাপ করছিল সে। পুত্র হারানোর শোকেও কেউ এমন বিলাপ করতে পারে না। আমেনা ধুলো উড়িয়ে উঠান ঝাড় দিচ্ছে। ফজরের 4.5 বছরের ছেলে মজিদ হাঁস মুরগিদের দৌড়িয়ে বাড়ি ছাড়া করে এখন ছোট্ট পেয়ারা গাছের ডালে ঝুলে যাচ্ছে। ফজর আলী দাওয়ায় বসে অপেক্ষা করছে। তেল আর কঙ্কাল সবই পুকুরের জলে ধুয়ে শেষ রাতেই বাড়ি ফিরেছিল সে। সারা রাত জেগে থাকার পরে সকালে পান্তা পেয়ে শরীরে বেশ ঝিমুনি ধরে গেছে, কিন্তু এখনো ঘুমানো যাবে না। অতি কুৎসিত গালি দিতে দিতে মোল্লা বাড়ি কিংবা চোর বাড়িতে ঢুকলো কদম হোসেন। ফজর এতক্ষণ তাদের জন্যই অপেক্ষা করছিল।
কদমের সাথে তার বউ কামড়ানোর অভিপ্রায় রাখা দাতল ছেলেটি এবং আরও জনা পাঁচেক লোক এসেছে। উঠানে দাঁড়িয়ে ফজর আলীর দিকে তাকিয়ে কদম হোসেন বলল, শালার পুত, আমার জিনিসপাতি সব বাইর কইরা দে, নাইলে লাথি দিয়া বিচি গাইলা দিমু। এরকম সকালের সাথে আমেনা পরিচিত। সে আপন মনে রান্নাঘরে চলে গেল চুলা ধরাতে। মজিদ একটু ভয় পেয়েছে। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে তার মায়ের আঁচলে লুকালো। ফজর খুব অবাক হয়ে বলল, কি এর কথা কন কদম ভাই, কি এর জিনিসপাতি? দাতল ছেলেটি বলে উঠল, শালা তেল্লা চোরা, ঢং করস, কালকা রাইতে আমার বাইর যাস নাই চুরি করতে? ফজর তার মুখভঙ্গি পরিবর্তন না করে বলল, কসম, আমি রাইতে বাইতে আসিলাম। পেছনের লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, তেল্লা চোরার ঘরে ঢুইক্কা দেখো না জিনিসপাতি পাও কিনা। সমস্বরে বাকিরা সম্মতি জানালো। কিন্তু কদম হোসেনের সেরকম ইচ্ছা ছিল না। সে জানে তার 15 টাকা 12 আনা ছাড়া আর কিছুই চুরি হয়নি। কিন্তু পাশের লোকদের অতি উৎসাহে সে ঘরে একবার ঢুকলো। পুরনো কলসি আর কাপড় চোপড় উল্টিয়ে বেরিয়ে এলো। বাইরে এসেই বলল, চুরির জিনিস কেউ কি ঘরে রাখে নাকি? কই বেচছে কে জানে? একজন বলে উঠল, তার বউ রে জিগাও। কদম হোসেন বিরক্ত হয়ে বলল, ধুরু মিয়ারা, তোমরা কোনো কামেন না, চোরের বউ কি হাসা কথা কইব নাকি? ফজর আলীর দিকে তাকিয়ে আরো ভয়ানক কুৎসিত একটা গালি সহ হুমকি দিয়ে কদম হোসেন চলে গেল। ফরজ আলী এবার নিশ্চিন্তে ঘুমাতে গেল। কদম হোসেন ভুল বলেছিল। আমেনা কখনো মিথ্যা কথা বলে না। যদি সত্য বলতে না পারে তবে চুপ থাকে, কিন্তু মিথ্যা বলে না। চোরের মেয়ে, চোরের বউ হিসেবে এই দোষটি তার ছিল। তবে একটি গুণও ছিল, সব গঞ্জনা, অপমান প্রতিবাদহীনভাবে গ্রহণ করত। গঞ্জনায় যদি পেট ভরত তবে আমেনাকে কখনো অনাহারি থাকতে হতো না। চুরির দ্রব্যাদি না পেয়ে কদম গজরাতে গজরাতে চলে গেল। কিন্তু গালির কোটা তখনও পূরণ হয়নি। মোল্লাবাড়ি থেকে ভৎসনা শুরু হলো তারপরেই। হাসমত মোল্লার ছেলে তরিকত মোল্লার স্ত্রী হুরমতি বয়সের সাথে পাল্লা দিয়ে যার গলায় তেজের পরিমাণও বাড়ছে। সকাল হতেই মৃত শ্বশুরকে অভিশাপ দিয়ে শুরু হয় তার দিন। শ্বশুরের অপরাধ, চোরদের সাথে বসবাসে তাদের বাধ্য করেছে। তারপর ফজর আলী এবং তার 14 গোষ্ঠীকে গালি দিয়ে গলা গরম করে। অন্তিম আঘাতটা দীর্ঘক্ষণ চলে আমেনার উপরে। নারীরা সর্বদাই নারীদের দোষী খোঁজে। হুরমতীয় সব অশান্তির জন্য আমেনাকেই দোষী সাব্যস্ত করে। গ্রামেগঞ্জে প্রতিবেশী নারীদের মধ্যে কথার যুদ্ধ বেশ প্রচলিত। তার রীতিমতো মহাভারতে যুদ্ধ ছাড়িয়ে যায়। এক পাশ থেকে কথার সুতীক্ষ্ণ তীর ছড়ে তো অপর পাশ থেকে গালির ধারালো বল্লম। মাঝে মধ্যে তো চুলোচুলিতে গিয়ে শেষ হয়। তবে এই ক্ষেত্রে দৃশ্যটা ব্যতিক্রম। হুরমতি একের পর এক ব্রহ্মাস্ত্র ছোড়ে, কিন্তু আমেনার নীরব কঠিন আবরণের ঢালে তা নিমিষেই নিষ্ফল হয়ে যায়। পুকুর ঘাটে পানি আনতে গেলে কতক্ষণ কটাক্ষবান ধেয়ে আসে তার দিকে। সে বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে, কারো অনিষ্ট কামনা না করে কলসিতে পানি ভরে চলে আসে। পেছন থেকে ভেসে আসে মুখ ভ্যাংচানো কিছু কথা। চোরের বউয়ের দেমাক দেখো না, লাজ শরম নাই, মুখ দেখাই কেমনে? দুপুর অতিক্রান্ত হয়ে গেল। সূর্যের তেজ কমে এসেছে, কিন্তু হুরমতির অবিরাম বান ছুড়ে যাচ্ছে। আমেনা তার গাছের শুকনো ডাল চুরি করে রান্না করেছে তার এই অভিযোগ। নিজের রান্নাঘরে ডাল ঘুরতে ঘুরতেই অভিশাপ দিয়ে বলল, ও লো সুন্নি, গলার রক্ত উঠা মরবি, আমার গাছের ডাইল পুরাইয়া যে রানসোস সব যেন বিষ হইয়া যায়। বিষ খাইয়া বেবাক মর, আমার কইলজাটা জুরাক। ফজর আলী চোখ ডলতে ডলতে বাইরে এলো। আমেনার দিকে তাকিয়ে বলল, তুই কিছু কইতে পারোস না? আমেনা ভাতের হাড়ি উল্টিয়ে মার গালতে গালতে বলল, কি কমু, এইসব আমার কপালে আছে, আল্লাহ লিখা দিছে। আমি চোরের মাইয়া, চোরের বউ, এইসব আমার শুনতেই হইব। ফজর আলীর বুকে আমেনার এই নির্লিপ্ত ভঙ্গি শেলের মতো বেঁধে। মাঝে মাঝে আমেনাকে বড় অকৃতজ্ঞ মনে হয়, আবার কখনো কখনো নিজেই অপরাধী মনে হয় তার। মজিদ সকালের ঘটনার রেশ এখনো ভুলতে পারেনি। তার সামনেই তার বাবাকে সবাই বকে গেল, অথচ তার বাবা কিছুই বলল না। সে পাখির পেছনে দৌড়ানো এবং গাছে ঝোলাঝুলিতে ইস্তফা দিয়ে আপন মনে বাঁশের কঞ্চি দিয়ে মাটিতে বেত্রাঘাত করছে। সব দোষ যেন ওই মাটির। ফজর আলী ছেলেকে ভুলানোর জন্য কাছে গিয়ে বলল, কিরে, টিয়া পাখির বাচ্চা ধরবি?
অন্য সময় হলে মজিদ এই প্রস্তাবে লাফিয়ে বাবার কাঁধে গিয়ে উঠত, কিন্তু এখন কেন যেন টিয়া পাখির বাচ্চাও তার মনকে আকৃষ্ট করছে না। সে বেত্রাঘাত অব্যাহত রাখল। ফজর আলী ছেলেকে নিরাসক্ত ভাব দেখে বলল, বৈকালে তোরে রতনপুরে মেলাত লইয়ে যামু, মাটির ঘোড়া কিন্না দিমু। রতনপুরে মেলার যাওয়ার প্রলোভন মজিদের চোখে উজ্জ্বল হয়ে উঠল। মাটির শাস্তি স্থগিত রেখে উঠান জুড়ে লাফাতে লাগলো। তারপর বাবার গলায় ঝুলে বলল, বাজান, মায় যাইব না? তোর মারে জিগা। মজিদকে কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না। রান্নাঘর থেকে আমেনা গম্ভীরভাবে বলল, আমি যাবো না, তোরা যা। ফজর সম্ভবত না যাওয়ার কারণ জিজ্ঞেস করতে যাচ্ছিল। ঠিক তখনই তালপাতার উপার থেকে হুরমতির গলা ভেসে এলো, বাপ্পুতে কই যায়? কার ঘরে শীত কাটবো? ফজরের আর কিছু জিজ্ঞাসা করতে হলো না, উত্তর যেন হুরমতেই দিয়ে দিল। চোরের বউদের ঘরে মুখ লুকিয়েই থাকতে হয়। মজিদ আর হাঁটতে পারছে না। বাপের কাঁধে চড়ে বসেছে, চুলে মুঠো করে ধরে। মেলা থেকে আসা মানুষগুলোর দিকে হা করে তাকিয়ে আছে সে। তাদের কারো হাতে কাগজের ফুল বাঁশি, কেউ অবিরত বাঁশিতে ফু দিয়ে জানিয়ে দিচ্ছে সে মেলা থেকে এসেছে। প্রায় প্রত্যেকটি মুখেই লাল নীল জরি চকমক করছে। লাঠি বিস্কিট অথবা লেবেন চুষ চাবাতে চাবাতে বাচ্চারা কাঁধে চড়ে বাড়ি ফিরছে। রতনপুরে রায় সাহেবের মাঠে পৌঁছেই মজিদের মুখের হাঁটার ব্যাসার্ধ বৃদ্ধি পেল। এত লোক সে একসাথে আগে কখনো দেখেনি, এত কোলাহল সে কখনো শোনেনি। বাবার হাত শক্ত করে ধরে সে হাঁটছে মেলার মধ্যে। ময়রারা বড় বড় কড়াইয়ে জিলাপি ভাজছে। এক লোক চিট মিঠাই বানাচ্ছে তার বাসেই। হাওয়াই মিঠাই, নারকেলের সন্দেশ, বাতাসা, কদমা, আরও কত কি। মজিদের লালায়ত মুখ দেখে ফজর তাকে জিলাপি আর বাতাসা কিনে দিল। প্রতিশ্রুতি অনুযায়ী একটা মাটির ঘোড়াও কিনে দিল। বাতাসা চুষতে চুষতে সে বেশ জটলা দেখল এক জায়গায়। ভেতরে কি হচ্ছে দেখার উপায় নেই। ফজর তাকে কাঁধে নিয়ে তুলল। মজিদ অবাক হয়ে জীবনে এই প্রথমবারের মতো বানর দেখল। একটা লোক ডুগডুগি বাজাচ্ছে আর বানরটি হেলে দুলে নাচছে। রাজ্যের বিস্ময় নিয়ে মজিদ বানর দেখতে লাগলো। আজ মজিদের বিস্মিত হওয়ার দিন। বায়োস্কোপ দেখলো, নাগরদোলায় চড়লো, সার্কাসে হাতি ঘোড়া আর মানুষের খেলা দেখলো। মজিদের ছোট্ট বুকে এত সব অবাক করা ব্যাপার একসাথে জমা হচ্ছিল। তার মাঝেও বুকে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে তার মায়ের জন্য আফসোস হচ্ছিল। মজিদের বেজার মুখ দেখে ফজর জিজ্ঞেস করলো, কিরে বাজান, মন বেজার কেন? লেবেন চুষ খাবি? মজিদ মাথা নাড়িয়ে বলল, মায় তো বান্দর দেখলো না। সমস্যা নাই, তোর মায় তোরে দেখে। চল, তোর মাল লইয়া কিছু কিন্না লইয়া যাই। এবার মজিদের মুখে হাসি ফুটল। সে বলল, মাল লইয়া লেবেন চুষ কিন্না লইয়া যাই। ফজর হেসে মাথা দুলিয়ে বলল, তোর মায় লেবেন চুষ খায় না, নিলে তোর পেটেই যাইব। তোর মাল লইগা শাড়ি কিনুম, পুরানা শাড়িটা পইরা থাকে। বাপ বেটা খুশি মনে শাড়ির দোকানে গিয়ে খুব সুন্দর সবুজ একটা শাড়ি পছন্দ করলো। 1 টাকা 2 আনা দামে দফা রফা হলো। দাম দিতে কুর্তার পকেটে হাত দিয়ে ফজর বুঝলো দুর্ভাগিনী আমেনার দুর্ভাগ্য মোচন হলো না। সার্কাস দেখার ফাঁকে কেউ ফজরের পকেট কেটে নিয়েছে। নগদ অর্থ চুরি গেছে। ঘরের চাল ভাড়ারের তলায় পৌঁছে গেছে। আমাবস্যা আসতে আরো সপ্তাহখানেক বাকি আছে। মজিদ এখন শুধু শাক দিয়ে ভাত খেতে চায় না, তাই ফজর গিয়েছিল কলিম ব্যাপারীর কাছে। দিনে দুপুরে ফজরকে দেখে বেশ রুষ্ট হয়েছিল কলিম। চুরির মালপত্রের হিসাব দিনের আলোতে করা যায় না। কলিম ফজরকে শাসিয়ে বলল, চোরের বেটা চোর, তোরে না কইছি দিনের বেলা আমার কাছে আইবি না। ফজর মনে মনে বলল, তুমি কত সাধু, চুরির মাল পানির দামে কিন্না শহরে বেচে টাকা কামাইতেছ। চোররাই তোমারে বড় লোক বানাইছে, তুমি হইছো বড় চোর। মুখে বিগলিত ভাব এনে বলল, ব্যাপারী সাহেব, গোস্বা কইরেন না। বিপদে না পড়লে এই সময় আসতাম না, কিছু টেকার দরকার আছিল। কলিম ব্যাপারী দ্রুত চারপাশে নজর বুলিয়ে গলা নিচু করে বলল, কি আনছোস? কিছু আনি নাই, আগের মালের কিছু টাকা পাইতাম, পরে দিবেন কইছিলেন। করিম ব্যাপারী গলা খাকারি দিয়ে উঠল, লাথি দেওয়ার আগে ভাগ। টাকা চাইতে আসছে উনি, মাল লইয়া আইতে পারলে আইস, এখন ভাগ কইলাম। শালা চোরের জাত। রতনপুরের রায় সাহেবের ঘোড়ার গাড়ি চলার উপযুক্ত করে বলরাম বাজার পর্যন্ত একটা রাস্তা বানিয়েছিলেন।
সেই রাস্তার একপাশে সুদূর দিগন্ত পর্যন্ত ফসল জমি, সেখানে ধান সরিষা চাষ হয়। বাতাসের দোলা খেয়ে হেলে দুলে ওঠে সে ফসল। যাদের ঘামে এই ফসল হাসে তাদের বাস রাস্তার অপর পাশে। এই রাস্তা পার করে হাসি মুখে ফসলগুলো ঘরে আসে না, ফসলের ঠিকানা হয়ে যায় জোয়ারদারদের গুদামে। তাদের ঘরে কদাচিৎ হাসি শোনা যায়, সেখানে ভর হয় শুধু কান্না, বিভিন্ন ধরনের কান্না। ক্ষুধার কান্না, স্বামীর হাতে প্রেরিত হয়ে স্ত্রীর কান্না, স্বপ্নভঙ্গের কান্না, অসহায়ের কান্না। রায়বাবুর ঘোড়ার গাড়ির ধুলোয় সে কান্না হারিয়ে যেত, এখনো যায়। ফজর আলীর কানেও কান্না এলো। সে সাধারণত কান্না এড়িয়ে যায়, কিন্তু আজ এড়িয়ে যেতে পারল না। মাস্টার বাড়ি থেকে যে কান্না ভেসে আসছে তা তার অতি পরিচিত। মজিদ কাঁদছে। বুকটা ধক করে উঠল। দৌড়ে মাস্টার বাড়ি ঢুকে দেখল উঠানের নারকেল গাছের সাথে মজিদকে বেঁধে রাখা হয়েছে। মাস্টার মশাইয়ের বেদ দিয়ে তার 14 বছরের কিশোর ছেলে সপাং সপাং করে মজিদের গায়ে আঘাত করছে। মজিদের কোমল চামড়ার প্রতিটি আঘাত দাগ ফেলে গেছে। মজিদ চিৎকার করে তার মাকে ডাকছে। মজিদ তার বাজানকে দেখে চিৎকার থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ফজর আলী তাড়াতাড়ি তাকে বাঁধন মুক্ত করল। মজিদ তার বাবার বুকে সিটিয়ে গেল। শ্বাস টেনে টেনে এখনো কেঁপে উঠছে। মাস্টার মশাইয়ের ছেলে নিতাই মাটির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে অভিযোগ করল, আমার ঘোড়া চুরি করেছে। ফজর দেখল গতকাল মেলা থেকে কিনে দেওয়া ঘোড়াটি মাটিতে পড়ে আছে। পার্থক্য শুধু ঘোড়াটির মাথাটি অনুপস্থিত। মাথাটি দূরে অবহেলায় নিঃসঙ্গভাবে পড়ে আছে। ফজর আলী মাটি থেকে ধরহীন ঘোড়াটি তুলে নিতাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি মেলা থেকে কাইল কিন্না দিছি, আমার পোলাই চুরি করে নাই। মাস্টারের গিন্নি এবার এগিয়ে এলো, মুখ ভেঙচিয়ে বলল, চোরের পোলা সাধু, এই পোলারে যেন আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি, আবার দেখলে বাপ পোলা দুইজনরেই বাইন্ধা পিটামু। ফজর আলী আর অযথা বাক্য ব্যয় করল না। মুন্ডবিহীন ঘোড়াটি মজিদের হাতে তুলে দিয়ে তাকে কোলে তুলে বাড়ির দিকে হাঁটা শুরু করল। মজিদ তার বাজানের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার বাজানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমেনা ফজরের সাথে একটি কথাও বলেনি। মজিদ কেঁদে কেঁদে সব বলল তার মায়ের কাছে। আমেনার মুখটা যেন আরো কঠিন হয়ে গেল। দাওয়ার নিচে দাঁড় করিয়ে কাঠের চামচ, যেটাকে আমরা ডেউয়া বলে, তার উল্টো পিঠে এক চিমটি লবণ মেখে মজিদেরকে খাওয়ালো, তার ভয় তাড়ানোর জন্য। মজিদের ভয় তার মাকে দেখেই পালিয়েছে। তবু আমেনা মজিদের বুকে একদলা থুতু ছিটিয়ে দিল। থুতুগুলো যেন ফজরের মুখে গিয়ে পড়ল। ফজর নিজেকে অপরাধী ভাবতে লাগলো। আমেনার মনেও দাগ পড়ে গিয়েছিল, সেগুলো মজিদের গায়ে পড়া দাগের চেয়েও গাঢ়। রাতে শুয়ে ফজরের চোখে ঘুম আসছিল না। মজিদ আমেনা আর ফজরের মাঝখানে দেয়ালের মতো শুয়েছিল। একমাত্র দেয়ালটা ঘুমিয়ে দুই পাশের মানুষগুলোর চোখে ঘুম নেই। ফজরের দেয়াল ডিঙে আমেনাকে ডাকলো, বউ। আমেনা জেগেছিল, কিন্তু চোখ মেলল না, ঘুমের ভান ধরে পড়ে রইল। ফজর আলী ঘুমন্ত বউকেই উদ্দেশ্য করে বলল, মজিদের কসম, আমি আর চুরি করবো না। সাথে সাথে আমেনার চোখ খুলে গেল, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। তাকে দেখে বোঝা গেল না সে ফজরের এই প্রতিজ্ঞায় বিশ্বাস করেছে কিনা। রাতের আধারে স্ত্রী পুত্রের সাথে শুয়ে করা প্রতিজ্ঞা দিনের আলোতে চালের ভাড়ার দেখে টলমল করে উঠল ফজরের, কিন্তু হাত বাঁধা। মজিদের চেহারা আর আমেনার সেই নির্লিপ্ত চোখ মনে করে নিজেকে নিবৃত করল সে। কাজের খোঁজে ফজর কতজনের কাছে গেল। কাজী সাহেব দাঁত খিচালেন, খাঁ সাহেব মুখ ভ্যাংচালেন, মির্জা সাহেব চোখ রাঙালেন, সরকার সাহেব লাঠি দেখিয়ে তাড়িয়ে দিলেন। ক্লান্ত আর হতাশা মাখা মুখ নিয়ে ফজর অবশেষে গেল জোয়ারদার সাহেবের বাড়ি। জোয়ারদার সাহেব এই বলরামপুরের রায় সাহেব। সম্পত্তির হিসাবে খাঁ মির্জারা তার কাছে চুনোপুটি। এই অঞ্চলের অর্ধেক পুরুষ তার জমিতে কামলা খাটে। জোয়ারদার সাহেবের সাথে সরাসরি দেখা করার উপায় নেই, তার নায়েব সব দেখাশোনা করে। ফজর নায়েবের কাছে গিয়ে নিজের আর্জি পেশ করল। নায়েব ফজর আলীকে চিনত বলেই বিপত্তি। নায়েব মশাই চোখ কুচকে বলল, তোমারে কাম দিয়ে কি বিপদে পড়ব নাকি? ফজর আলী হাত জোর করে বলল, আমি চুরি ছাইরা দিছি, এর লইগেই তো কাম চাইতে আইছি। নায়েব সাহেব ঠোঁট গাল করে পানের পিক ফেললেন, তারপর বললেন, হে, কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না। না বাপু, অন্য কোথাও দেখো, এইখানে হইব না। কিন্তু ভাগ্যদেবীর বোধহয় অন্য ইচ্ছা ছিল। জোয়ারদার সাহেব
সে সময় আহার শেষ করে হাঁটতে বের হয়েছেন। ফজরের আহাজারি তার কানে গেল। আজ জোয়ারদার সাহেবের মন ভালো। তার ছোট গিন্নি অভিমান ভেঙে হাসি মুখে তার মুখে পান ঢেলে দিয়েছে। অভিমান ভাঙার পেছনে তার হাতের নতুন সোনার বালা জোড়ার বেশ ভূমিকা আছে। জোয়ারদার সাহেব এগিয়ে এসে বললেন, কি ব্যাপার নায়েব, কি সমস্যা? নায়েব উঠে দাঁড়িয়ে মাথা নত করে বলল, কিছু না, এই বেটা চোর আইছে কাম চাইতে, মানা করলাম তাও যায় না। জোয়ারদার সাহেব খুব বিষয়ী ও বুদ্ধিমান লোক। অর্থ সম্পত্তি তার যথেষ্ট আছে, কিন্তু তার ক্ষমতাও চাই। সামনের ইলেকশনে মুসলিম লীগের নমিনেশন চাইবেন। তার কাছে এখন সবাই ভোটার, সে চোরই হোক আর ডাকাতি হোক। সে এখন দয়া দেখানোর সুযোগ পেলেই সহজে হাতছাড়া করেন না। হাত জোর করা ফজর আলীকে দেখে এক দফা তাকিয়ে নায়েবকে বললেন, রাইখা দাও। কিন্তু হুজুর, যা বলেছি তাই করো। বলেই জোয়ারদার সাহেব ছোট বিবির দেয়া পান জাবর কাটতে কাটতে হাঁটতে লাগলেন। একটা ভোট বৃদ্ধিতে তার মন আরো ভালো হয়ে গেল। গোড়ালি কাদা পানিতে ডুবিয়ে লাইন ধরে ধানের চারাগুলো ছপ ছপ করে পুঁতে দিচ্ছিল কামলারা। তাদের লাইনে তেল্লা চোরাকে দেখে সবাই অবাক এবং ক্ষুব্ধ হলো। কেউ কেউ নায়েব মশাইয়ের কাছে অভিযোগও নিয়ে এলো। কামলাদের মধ্যে কদম হোসেন সবথেকে বেশি রুষ্ট হলো, কিন্তু নায়েব মশাই বলে দিলেন জোয়ারদার সাহেবের হুকুম। সবাই কাজে ফিরে গেল, কিন্তু মনে জ্বালাটা রয়ে গেল। কদম হোসেন গোড়ালি পানিতে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ভাইজানেরা, হগলের জিনিসপাতি সামলাইয়া রাইখো, এইখানে সবাই মানুষ ভালা না। ফজর আলী কিছু বলল না, নীরবে ধানের চারা পুঁতে গেল। জোহরের আজানের সাথে সাথে কামলারা কাজ বন্ধ করে দিল। একদল চলে গেল নামাজ পড়তে, আর একদল উঠে উঠানের এক কোণে জটলা পাকিয়ে বসল মধ্যাহ্ন ভোজনের অপেক্ষায়। ফজর আলীর চোখে মুখে অন্ধকার দেখছে। দিনের বেলা তাকে কখনো এত কাজ করতে হয়নি। মাটির শানকিতে মোটা ভাতের চাল দেয়া হলো। নিমিষেই শানকি ছেঁচে সব ভাত খেয়ে ফেলল ফজর। ভাত শেষ করার পরপরই তার মজিদের কথা মনে পড়ল। বাড়ির পাশেই কৃষ্ণচূড়া গাছ, ডালপালা মেলে আছে। তার ছায়ায় বসতেই ফজরের ঝিমুনি চলে আসলো। ঝিমুনিতেই একটা স্বপ্ন দেখে ফেলল, সম্ভবত সুখের কোনো স্বপ্ন। হঠাৎ ভেতর বাড়ি থেকে গোলমালের শব্দ পাওয়া গেল। ভেতর বাড়ি থেকে সেটা বাড়ির উঠান পর্যন্ত ছড়িয়ে গেল। ফজর উঠানে আসলো ব্যাপারটা বোঝার জন্য। ভেতর থেকে জোয়ারদার সাহেবের ছোট গিন্নি চিৎকার শোনা যাচ্ছে। তার অভিমানার্জিত হাতের বালাজোড়া পাচ্ছেন না। উঠানের ভিড় থেকে হঠাৎ কদম হোসেন বলে উঠল, খালকাইটটা কুটুম্ব আনছে জোয়ারদার সাহেব, এখন টের পাইলা তো? কদমের কথায় সবাই যেন সম্বিত ফিরল। অনেকগুলো সন্দেহের চোখ ফজরের দিকে ঘুরে গেল। আরেকজন বলে উঠল, এতক্ষণ তো দেখি নাই আমাগো লগে। সাথে সাথেই আরেকজন বিজ্ঞ উত্তর দিল, চুরির মাল হাফিজ করতে গেছিল। এভাবেই নিজেদের প্রশ্ন উত্তরে তারা ফজরকে চোর সাব্যস্ত করল। অবশ্য তার পূর্ব পরিচয় জানার পর সাব্যস্ত করার কিছু প্রয়োজন ছিল না। বালাজোড়া যে ফজরই নিয়েছে সে ব্যাপারে কারো কোনো সন্দেহই রইল না। দোষী শনাক্ত হওয়ার পর চোরের পিঠের উপর জনগণের একটা অধিকার জন্মায়। কেউ নিজেদেরকে অধিকার বঞ্চিত করল না। প্রথমেই ফজরকে পেছন থেকে বেঁধে দিল। তারপর বৃষ্টির মতো কিলঘুষি তার সারা শরীরে বর্ষিত হতে লাগলো। ঘামে ভেজা কুর্তাটা ছিঁড়ে গিয়েছে অনেক আগেই। লুঙ্গিটা কোনো রকমে কোমরে জড়িয়ে আছে। ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। পিঠের দিকেও চামড়া কেটে গেছে। হাতের কয়েকটা আঙ্গুল বুঝি ভেঙেই গেছে। বাঙালি পুরুষ যখন বউবার চোরকে শায়েস্তা করে তখন তাদের মনে কোনো মায়া থাকে না। ফজরের ভাগ্য খারাপ। জীবনে নানা দিকে পরাজিত বাঙালি পুরুষে ভরা ছিল সেই উঠান। তারা সুযোগ পেয়েছে। তারা আজ জিততে চায়, বীর পুরুষ হতে চায়, পরাজয়ের সব গ্লানি আজ মুছে ফেলতে চায়। ফজর একটু কথা বলার সুযোগ পেলেই বলে উঠছে, আমি কিছু করি নাই, আমার পোলার কসম, আমি চুরি করি নাই। উঠানের মাঝখানে ফজরের অর্ধচেতন হয়ে পড়ে আছে। বীর পুরুষেরা নায়েব মশাইয়ের বাধায় নিজেদের কাজে স্থগিত রেখেছে। নায়েব মশাই সবাইকে বললেন, কেউ কিছু করবা না, জোয়ারদার সাহেব গঞ্জে গেছে, তিনি ফিরে আসলে বিচার হবে, এখন সবাই কামে যাও। এমন বিনোদনের হঠাৎ সমাপ্তি, তার উপরে তপ্ত রোদে মাঠে ঘাড় নুয়ে কাজ করার ফরমান উজ্জ্বল চোখমুখগুলোতে আধার নেমে এলো। কিন্তু উপায় নেই। মনে অতৃপ্তি নিয়ে সবাই মাঠে কাজ করতে গেল, আর মনে মনে জোয়ারদার সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলো। কাঁঠাল গাছের সাথে বাধা হয়েছে ফজরকে। এতক্ষণ মার খেয়েছে, কিন্তু ব্যথা পায়নি। এখন ধীরে ধীরে ব্যথাটা টের পাচ্ছে। সমস্ত শরীর জুড়ে ভোঁতা একটা ব্যথা।
ফজর আলী ব্যথা থেকে মনোযোগ সরিয়ে মজিদার আমেনার কথা চিন্তা করতে লাগলো। আমেনা হয়তো ভাববে সে সত্যিই আবার চুরি করেছে। নিজের ছেলের গায়ে হাত দিয়ে কসম কাটার পরেও সে চুরি করেছে। আমেনার কঠিন মুখটি চিন্তা করে ফজরের মনেও ব্যথা হতে লাগলো। সে ব্যথা শরীরের ব্যথার থেকেও বহুগুণ বেশি। বৈঠক ঘরের দাওয়ার চেয়ারে বসে আছেন জোয়ারদার সাহেব। পানের রসের কারণে কথা বলতে পারছেন না। চিলুমচি ধরে রেখেছে এক চাকর পানের পিকের আশায়। উঠানে ফজর মাটিতে বসানো হয়েছে। সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে। বাড়ির মহিলারা চোর দেখার জন্য বৈঠক ঘরের জানালার ফাঁক দিয়ে উকি মারছে। একটা মানুষের ভাগ্য জোয়ারদার সাহেবের হাতে। নিজের ক্ষমতা চিন্তা করেই জোয়ারদার সাহেবের মুখে প্রসন্নতা ছড়িয়ে পড়ল। আজকের দিনটা বড় ভালো গেল। পানের পিক চিলুমচিতে ফেললেন। চাকরের অপেক্ষা শেষ হলো, সাথে কামলাদেরও। জোয়ারদার সাহেব গলা খাকরি দিয়ে বললেন, আমি দয়ালু মানুষ, দয়া কইরা কাম দিছি। আমার ঘরের কিনা এই কাম করলো, এই বেঈমানরে কি করতাম? ভিড় থেকে কদম হোসেন এগিয়ে এসে বলল, ক্ষমা দিবেন জোয়ারদার সাহেব, এই তেল্লাচোরা আমার ঘরেও চুরি করছে, আমার সর্বনাশ করছে। আমি কই কি খেজুরের কাটা দিয়ে তার চোখ গাইল্লা দেন। কদম আগেই দুটি খেজুরের কাটা জোগাড় করে রেখেছে। চোখ গালার এমন সুযোগ সে আর কাউকে দিতে চায় না। এই প্রস্তাব বিপুল জনসমর্থন পেল। জোয়ারদার সাহেব মনে মনে ক্ষুণ্ণ হলেন। এই ফকিনীর বাচ্চা নিজের ঘরের চুরির কথা বলে নিজেকে জোয়ারদারের সাথে মিলাতে চাইছে, আবার বিচারের রায়ও দেয়। ধমকে উঠে বললেন, এই গাধাটারে কামে রাখছে কে? আইসে চোখ গালতে, চপকাইয়া চামড়া তুল্লা ফেলমু শালা ফকিন্নির বাচ্চা। কদম হোসেন ভয়ে সিটিয়ে গেল। তার রায় সমর্থনকারীরাও জোয়ারদার সাহেবের সমর্থনে কদমকে চোখ রাঙিয়ে দিল। জোয়ারদার সাহেব নিজেকে একটু সামলে নিয়ে বললেন, চোখ গাললে তো তোমার ঘরেই আসবো ভিক্ষা চাইতে। আমি থানার বড় দারোগারে খবর দিছি। আইয়ুব সাহেবের আইনের দেশ, বিচারও হইব আইন মতো। কামলাদের সমাবেশে গুঞ্জন উঠল, ঠিক ঠিক, বাঙালি কিছু পারুক আর না পারুক, চাটুকারিতা ঠিক পারে। এই ঠিক ঠিক গুঞ্জনেও সেই চাটুকারিতা ঝরে পড়ছিল, যদিও সবার হাত নিষ্পিস করছিল, চোখ গালা দৃশ্য থেকে বঞ্চিত হলো। দারোগা সাহেব চোর ধরতে এসেছেন নাকি ভুরিভুজ করতে এসেছেন বোঝা যাচ্ছে না। জোয়ারদার সাহেবের পাশে বসে তিনি একের পর এক আম কোনোই ভিজিয়ে খেয়ে যাচ্ছেন। সাথে আসা দুইজন সিপাহীর অবস্থাও তদ্রুপ। তাদের দেখে মনে হচ্ছে বহুদিন ধরে কিছু খায়নি। আমের বাটিটি আম শূন্য হলে জোয়ারদার সাহেব চোরের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেখেন কি করা যায়। কিন্তু দারোগা সে আলাপের চৌকাট মারালো না। হাতে লেগে থাকা রস চাটতে চাটতে বলল, কতদিন বড় রুইয়ের মাথা খাই না। আপনার পুকুরে রুই মাছ আছে? পুকুর থেকে রুই মাছ উঠল, খাসি জবাই হলো। বেশ কিছু ফল ফলাদি এবং মিষ্টি সন্দেশ খাওয়ার পর দারোগা সাহেবের চোরের কথা মনে পড়ল। জোয়ারদার সাহেব মনে মনে ভাবলেন, ভাগ্যিস গোয়াল ঘরের দিকে নজর পড়েনি খাদকের। দারোগা সাহেব বললেন, চোর আমি কি নিয়ে যাব? কিন্তু কি চুরি করেছে? আমার গিন্নির হাতের বালা। গিন্নির বালা চোরের হাতে? সর্বনাশ! চোর কি স্বীকার করেছে? বালা ফেরত দিয়েছে? স্বীকার করছে কিনা তা জানি না, আমি তো জিজ্ঞেসই করলাম না। আপনার জন্যই অপেক্ষা। জিজ্ঞেস করে অবশ্য লাভও নেই, কথায় কাজ হবে না। লাঠির গুতা খেলে সব ফরফর করে বলে দিবে, বালাও বের হয়ে যাবে, চুরি করার স্বাদও মিটে যাবে। কিন্তু হাট তো চুরি করে নাই, না করলেও বাহির করে দিবে। আমার সিপাহী এমন পেদানি দিবে, সব বের করে দিবে। এমন সময় ঘরের ভেতরে ছোট গিন্নি ডাকলো জোয়ারদার সাহেবকে। দারোগা মুখ ঘুরিয়ে সেই ডাকের উৎস খুঁজতে লাগলেন, না পেয়ে হতাশ হলেন। জোয়ারদার সাহেব ভেতরে চলে গেলেন। গিন্নি কি আবার অভিমান করেছে নাকি? গিন্নিকে দেখে তা মনে হলো না। জোয়ারদার সাহেব কাছে যেতেই ঠোঁট উল্টিয়ে ফোপানো শুরু করলো, কাদার চেষ্টা করছে বোধ হয়। জোয়ারদার সাহেব বললেন, ভনিতা বাদ দিয়ে কি হয়েছে বলো। গিন্নি কণ্ঠে 1 লিটার মধু ঢেলে বলল, আপনি এত শখ কইরা বালাগুলান আমারে দিছেন, আমি গোসলের সময় যত্ন কইরা খুইলা পালঙের উপর রাখছিলাম। আপনের ছোট পোলায় সেই বালা খেলতে খেলতে পালঙের নিচে ফালাইছে। আমি আইসা দেখি বালা নাই। এত শখ কইরা দিলেন, না দেখা মাথা গরম হইছিল। এখন ঝাড়ু দিতে গিয়া বালাগুলান খাটের নিচ থেকে পাইছি। জোয়ারদার সাহেব দাঁত মুখ খিচে আছেন। মাঝে মধ্যে নিজেকেই দুষছেন তিনি। কোন কুলক্ষণে কম বয়সী মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন? জোয়ারদার সাহেবের মুখভঙ্গি দেখে ছোট গিন্নে আবার কাদার চেষ্টা করলো।
এবার চেষ্টা সফল হয়েছে। জোয়ারদার মাথা চুলকে গলা নামিয়ে বললেন, হইছে, আর ঢংকরণ লাগবো না। বালাগুনান মাইক এসে তালা দিয়ে রাখো, কাউরে কিছু কওনের দরকার নাই। কিন্তু তেল্লাচোরার কি হইব সেটা আমি দেখতাছি। জোয়ারদার সাহেব বাইরে এসে দেখলেন সিপাহী দুটি লাঠি হাতে প্রস্তুত হয়ে আছে। জোয়ারদার সাহেবের অপেক্ষায় ছিল তারা। পুলিশের ভাষায় গুতা বলতে যা বুঝায় তাই শুরু করবে। জোয়ারদার সাহেব দারোগাকে বললেন, আল্লাহ দিলে আমার সহায় সম্পত্তি কম না, একজোড়া বালা গেছে, যাক, আপনি এখন এরে নিয়ে যান, পরে কি করা লাগে আমি দেখুন। দারোগা সাহেব বিরক্তি করতে লাগলেন, কিন্তু প্রবল বেগে একটা ঢেকুর আসলো। ঢেকুর তুলে মেনে নিলেন। জোয়ারদার সাহেব মনে মনে ভালো ফোন দিয়ে আটলেন, এখন যদি জানাজানি হয় ফজর চুরি করেনি তবে দারোগা কিছু বলবে না, কিন্তু মনে মনে খেপবে আর মানুষজন তাই পাষাণ বলবে। পুলিশ ধরে নিয়ে যাক, তিনি গিয়ে মামলা উঠিয়ে ফজরকে ক্ষমা করে দিবেন। মুখে মুখে লোকজন বলবে, আহা, জোয়ারদার সাহেবের শরীরে দয়া আর দয়া, এমন ভালো মানুষ আর দেখা যায় না। আরেক খিলি পান মুখে দিয়ে জোয়ারদার সাহেব আরামে চিবুতে লাগলেন। পল্লীগ্রামে সন্ধ্যা বলতে কিছু নাই, সূর্য ডুবলেই সেখানে রাত। ঝিঝি পোকাগুলো অবিরাম ডেকে ডেকে রাতকে গভীর করে তোলে। ঝিঝি পোকাদের ডাকাডাকির মাঝেই নিতান্ত অনাড়ম্বরভাবে কোমরে দড়ি বেঁধে তেল্লাচোরাকে পুলিশ নিয়ে যাচ্ছে। দিনের বেলা হলে বাচ্চাদের মিছিল থাকতো পিছনে, মহিলারা ঘর থেকে উকি দিয়ে দেখত, পুরুষেরা দুই দণ্ড কোমর সোজা করে তাকিয়ে থাকত। এখন তেমন কিছুই নেই। পথটা মোল্লাবাড়ির সামনে থেকে বেঁকে গেছে। ফজরের বুকটা হু হু করে উঠল। একবারও কি সে দেখবে না তার মজিদকে? আমি নাকি অভিমান করে আছে তার উপর? অভিমান নয়, বোধহয় ঘৃণাই করেছে, নয়তো সারাদিনে সে কি খবর পায়নি, একবারও তো দেখতে আসেনি। মোল্লাবাড়ি পার হয়ে চলে যাচ্ছে তারা। ফজর বারবার পেছনে দেখছে। সেখানে তার মজিদ আছে, আমেনা আছে, আর আছে দুটো বিষণ্ণ কদম গাছ।